প্রচলিত কথায় বলে বিপদের বন্ধু নাকি প্রকৃত বন্ধু। প্রকৃত বন্ধুর গায়ে অবশ্য সেই প্রকৃত ট্যাগ লেখা থাকে না, থাকে তার কর্মে, তার বিবেকে, তার ব্যবহারে ও বন্ধুর প্রতি তার ভালোবাসার ধরনে। প্রতিটা মানুষের জীবনে পালাক্রমে দুটো কালের নিয়ম নির্ধারিত থাকে। সুখকাল কখনো কখনো বা দুঃখকাল। সময় নির্ধারিত করে দেয় সেই কালের হিসাব। জীবন সেই কালের উপর ভর দিয়ে ধীরে ধীরে বয়ে যায় নিজ নিয়মে নিজ গতিতে। বর্তমানে শুদ্ধ সময়টা বোধহয় দুঃখকালের কবলে, নতুবা একসাথে এত খারাপ সময় তার জীবনে কখনো আসেনি। কখনো এত দিশেহারা বোধ করেনি, এতটা অস্থির হতে দেখেনি। আর তার খারাপ সময়টাতে তার বন্ধুরা অদৃশ্যভাবে আগলে রাখতে উঠে পড়ে লেগেছে। তারা যখনই শুনেছে শুদ্ধর ল্যাবে হামলা হয়েছে তখন থেকেই ফুঁসে উঠেছে। এমনিতে তাদের একসাথে দেখে মনে হয় এরা তো হাসি আড্ডাতে সময় কাটায়। এরা কাজ করে কখন? এদের মধ্যে সিরিয়াসনেস নেই। এরা কিভাবে কি আবিষ্কার করবে? তারা একসাথে থাকলে তাদের খুনসুটি দেখলে মনেও হয় না তারা সায়েন্টিস্টদের মতো পেশাতে সংযুক্ত। কিন্তু এই পরিস্থিতিতে তারা ফ্রেন্ডলি খোলস সাইডে রেখেছে। প্রত্যেকজন কঠিন রূপে নিজেদের অবস্থান ক্ষমতা দেখাতে ব্যস্ত। যেসব ক্ষমতা থাকার পরেও তারা কখনো শো অফ করে না, তারা আজ প্রত্যেকেই সেই ক্ষমতা কাজে লাগাচ্ছে। কেননা শুদ্ধর তিলে তিলে গড়া পরিশ্রম প্রাণ থাকতে এই দেশের বাইরে যেতে দেবে না। দেবে না মানে কোনোভাবেই না। আর এজন্য সর্বপ্রথম ইগোরের দেশের বাইরে যেতে না পারার সব ব্যবস্থা করবে। ল্যাব থেকে বেরিয়ে যেই রাস্তা ধরে ইগোরের লোক গেছে ফুটেজ কালেক্ট করে তাদের ধরেছে। কারণ তাদেরকে ধরলে জানা যাবে তাদের লিডারের অবস্থান। গতকাল রাত থেকে অর্ক, স্যান্ডি, কামরান আর তাদের সাথে রয়েছে শুদ্ধর আরেক ছায়া সায়ন, যার কাছে পৃথিবী উল্টে যাক, তার পরিবার, তার ভাই বোনরা ভালো থাক। যখনই তার কানে পৌঁছেছে শুদ্ধর এত বড় ক্ষতির কথা, তখন থেকে সে যেন খ্যাপাসার, মুখের ভাষা লাগাম ছাড়া, রাগ আকাশচুম্বী। ইগোরকে গুতিয়ে সমস্ত ফর্মুলা না হাতানো অবধি সেও থামবে না। তবে শীতলের কথা শুনে ছুটে গিয়ে একবার দেখে পুনরায় ফিরে এসেছে। হাসানকে শুদ্ধর কাছে থাকতে বলে অর্ক, স্যান্ডি, সায়ন, কামরান এই চার মূর্তি গোপনে কাজ চালিয়ে যাচ্ছে। শুদ্ধর ল্যাবে থাকা প্রতিটা জিনিস তারা সরিয়ে ফেলেছে। ইগো শুধু বেশি বাজেটের ফর্মুলা হাতিয়েছে, আরও আছে যেগুলোর খবর সে জানে না। শুদ্ধ বিপদে সেও জানে এবং আবার ফিরে আসতে পারে। বাঙালি কিংবা অবাঙালি রক্তে মাংসে গড়া মানুষ তো মনে লোভ থাকবেই। আর এই লোভ কারো বিপদ মানা তো দূর, বরং আরও বিপদে ফেলে তার স্বার্থ হাসিলে উঠে পড়ে লাগবে। যেটা ইয়াসিরকে কাজে লাগিয়ে ইগোর করতে চাচ্ছে। শীতলকে কিডন্যাপ, শুদ্ধর উদ্ধার করা, এসব এক একটা প্ল্যানের অংশ, যাতে শুদ্ধ শীতলের দিকে ব্যস্ত থাকে আর এই সুযোগে ইগোর তার ফর্মুলা হাতিয়ে সরে পড়তে পারে। এই অবধি তাদের দুটো প্ল্যানই সাকসেস। এখন দেশের বাইরে যেতে পারলে শুদ্ধরও আর কিছুই করার থাকবে না। কিন্তু শুদ্ধ তো একা নয়। শুদ্ধ যেমন কারো বিপদে নিজের সর্বোচ্চ দিয়ে পাশে থাকে, তেমনি তার বন্ধুরাও। তারাও দেখিয়ে দেবে শুদ্ধ একা নয়, তার বন্ধুরা ছিল, আছে, দেহে প্রাণ থাকলে ভবিষ্যতেও থাকবে। এদিকে তারা যে এইসব করছে শুদ্ধ জানে না, কারণ সকাল থেকে শুদ্ধ হসপিটালের এদিকটা সামাল দিচ্ছে। শীতলের বর্তমান অবস্থা তাকে দিশেহারা করে তুলেছে। ঐশ্বর্যের চিকিৎসা নিয়ে আপাতত চিন্তা নেই, কারণ তাকে বেস্ট চিকিৎসার সমস্ত ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এখন ঐশ্বর্যের যদি জীবনায়ু থাকে, তার 4 আঙ্গুলের কপালে যদি সুখ থাকে, রুবাবের ভালোবাসায় যদি জোর থাকে, তাহলে তারা ফিরবে, ফিরতে তাদের হবেই। সকাল পেরিয়ে দুপুর আর দুপুর পেরিয়ে হলো সন্ধ্যা। পরিবারের সকলে এখনও সেভাবেই বসে আছে, কারো দেহেই যেন প্রাণ নেই। চোখের কোল ভেজা অসহায় মুখ। শীতলকে ওটি থেকে বের করে আইসিইউতে রাখা হয়েছে। পেশেন্টের অবস্থা যখন গুরুতর হয়ে যায় তখনই সেখানে রাখা হয়। শীতলের ক্ষেত্রেও তাই করা হয়েছে। মাগরিবের আজানের পরপর হাসান এসে শুদ্ধর পাশে দাঁড়ালো। তারও কপালে ব্যান্ডেজ,
মুখ জুড়ে বড় ছোট আঘাতের চিহ্ন। সে শুদ্ধকে এখনো আগের বেশে দেখে দীর্ঘশ্বাস ছাড়ল। হাতে থাকা শপিং ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে আয়। শুদ্ধ আইসিইউর সামনে থাকা চেয়ারে বসেছিল। তাকে জোর করেও কেউ কিছু খাওয়াতে পারিনি। আন্না বাড়িতে পাঠাতে পেরেছে। শুদ্ধকে উঠতে না দেখে হাসান জোর করে দাঁড় করিয়ে ধরে ঠেলে ফ্রেশ হতে পাঠালো। হাসান চেঁচিয়ে বলল একেবারে শাওয়ার নিতে, তাহলে শরীরটা হালকা লাগবে। শুদ্ধ হ্যাঁ না কিছুই বলল না, শুধু হাসানকে এখান থেকে নড়তে বারণ করে ফ্রেশ হতে গেল। সে যেতেই হাসান শখ, স্বর্ণ, সাম্য, সৃজনকে ডেকে কিছু যুক্তি পরামর্শ করে যে যেভাবে ছিল সেভাবেই বসে পড়ল। শুদ্ধ যত দ্রুত সম্ভব শাওয়ার নিয়ে ফ্রেশ হয়ে ফিরে এলো। এসে বসতেই সাম্য সৃজন গিয়ে শুদ্ধর গা ঘেঁষে বসল। শুদ্ধ তাকাতেই সৃজন মলিন মুখে মাথা নিচু করে নিল। তাদের শুকনো মুখ দেখে শুদ্ধ বলল, কিছু খেয়েছিস? তারা দুজনেই না বোধক মাথা নাড়ল। তারপর মিনমিন করে বলল, না, তুমি খাইয়ে দাও। আজকে নিজ হাতে খা ভাই, বাড়ি গিয়ে আমি খাইয়ে দেব, প্লিজ। সাম্য সৃজন দুজন দুজনের দিকে তাকিয়ে সম্মতিসূচক মাথা নাড়িয়ে খাবার খেতে চলে গেল। হাসান শুদ্ধর সাথে কথা বলছিল, তখন হঠাৎ তারা এসে দুই পাশে দাঁড়িয়ে ছোট ছোট খাবারের লোকমা বানিয়ে শুদ্ধর মুখের সামনে বাড়িয়ে দিয়েছে। শুদ্ধ মলিন হেসে ওদের বলল, আমি পরে খাবো, তোরা খা। তখন সাম্য জবাব দিল, বড়মা বলে কেউ খাবারের লোকমা এগিয়ে দিলে ফিরিয়ে দিতে নেই, তাতে ভাত রাগ করে, তারপর মরে গেলে সেই ভাত ভীমরুল হয়ে হুল ফুটিয়ে দেয়। সাম্য কথা শেষ করতেই সৃজন তার লোকমা আরও একটু বাড়িয়ে দিয়ে বলল, শীতলাপুই কি শুধু তোমাকে ভালোবাসে? আমরাও তো বাসি। খাও না ভাইয়া, একটু খাও। তুমি না খেলে শীতলাপু সুস্থ হয়ে যখন জানতে পারবে তোমাকে খাওয়াতে পারিনি, তখন আমাদেরকে খুব রাগ করবে। শুদ্ধ চুপ করে আছে দেখে সিতারা এগিয়ে এলেন। ছেলের মাথায়, বুকে, পিঠে হাত বুলিয়ে কান্নারত স্বরে খেতে বললেন। শুদ্ধ লালবর্ণ চোখে চুপ করে বসে মাথা নিচু করে বসে আছে। এদের কিভাবে বোঝাবে ভাতের লোকমা তার গলা দিয়ে নামবে না। কিন্তু সাম্য সৃজন আবারও আদরে সুরে বলল, ভাইয়া একটু খাও। একথা বলে সৃজন ফট করে বলল, সাম্য হাত ধুইনি, আমি হাত ধুয়েছি, আমারটা খাও। একথা শুনে সাম্য প্রতিবাদ করে বলল, মিথ্যে বলছে সৃজন, আমিও হাত ধুয়েছি, ভাইয়া আমারটা খাবে। একথা বলে সে ছোট ছোট হাতে শুদ্ধর গাল ধরে কি যে মিষ্টি করে বলল, ও ভাইয়া খাও। শুদ্ধ আপ্রাণ চেষ্টা করছে নিজেকে সামলানোর। বড় হয়ে সে কবে কারো সামনে কেঁদেছে মনে পড়ছে না, কিন্তু আজ মনে হচ্ছে নিজেকে সামলাতে পারবে না। আর এই দুটোকে এখন ফিরিয়ে দিলে নিজেরাও খাবে না, বরং কেঁদে ভাসাবে। সে কিছুক্ষণ চুপ থেকে বলল, আমাকে না জ্বালালে তোরা কেউ শান্তি পাস না, তাই না? একজন তো আমার ঘুম হারাম করে আরামের ঘুম ঘুমাচ্ছে। আমার প্লেটের খাবার না খেলে নাকি তার পেটই ভরে না। তাকেও ডাক, এসে আমার খাবারে ভাগ বসাক। তাকে এটাও বলিস, সে ভাগ না বসালে আমার গলা দিয়েও কিছু নামতে চায় না। একথা বলে সে থেমে পুনরায় বলল, এখন তোদের পাজি বনটানি, এজন্য তোরা এসে জ্বালাচ্ছিস। কেউ শান্তি দিবি না আমাকে, তাই না? এত জ্বালালে চলে যাব আর ফিরব না বলে দিলাম। শুদ্ধর কান্না ভেজা কণ্ঠস্বর শুনে পুনরায় সকলের চোখ দিয়ে অশ্রু ঝরে গেল। ছেলেটার যে বুকটা ফেটে যাচ্ছে বুঝতে বাকি নেই কারো। শুদ্ধ থামতেই শখ ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কোথায় যাবে শুনি? আমরাও তোমার পেছন পেছন ঠিক চলে যাব। একথা শুনে শুদ্ধ একবার শখের দিকে তাকালো। শখের কান্নারত লাল হয়ে যাওয়া মুখের দিকে তাকাতেই চোখ পড়ল স্বর্ণের দিকে। স্বর্ণ ছলছল চোখে তাকিয়ে আছে। সে সবার মতো মুখ ফুটে কিছু বলতে পারে না। চৌধুরী নিবাসে ভাই বোনদের মধ্যে মুখচোরা স্বভাবের হচ্ছে শুদ্ধ আর স্বর্ণ।
শুদ্ধ চারজনের দিকে তাকিয়ে দেখে চারজনই প্লেট হাতে দাঁড়িয়ে আছে। সে এবার সাম্যের হাতের খাবারটা মুখে নিল। চিবানোর আগে ঝরঝর করে চোখ থেকে অশ্রু ঝরে গেল। সৃজন সেই অশ্রু ছোট ছোট হাতে মুছে দিয়ে তার লোকমা বাড়িয়ে দিল। সেটা শুদ্ধ মুখে নিতেই শখ এগিয়ে এলো। ভাইয়ের দিকে লোকমা বাড়িয়ে দিয়ে বলল, শীতলকে কৈফিয়ত দিতে হবে তো নাকি? আমি কিন্তু মিথ্যে বলতে পারবো না। হাসান অদূরে দাঁড়িয়ে ছলছল চোখে বন্ধুর দিকে তাকিয়ে আছে। বেচারা শুদ্ধ না পারছে ভাত গিলতে, না পারছে ভালোবাসা মেশানো ভাত উগলে দিতে। সে পানির বোতল এগিয়ে দিলে শুদ্ধ পানি দিয়ে ভাত গিলল শুধু। তারপর নিল শখের বাড়িয়ে দেওয়া লোকমা। স্বর্ণ চুপ করে দাঁড়িয়ে আছে, তার হাতেও ভাতের লোকমা। তবে সবার মতো সে এগিয়ে আসেনি দেখে শুদ্ধ নিজেই বলল, সবাই যে যেমন পারছে অত্যাচার করছে, তুই বাদ যাবি কেন? আয় বলছি। স্বর্ণ এগিয়ে এসে সেও ভাইয়ের মুখে ভাত তুলে দিল। বাকিদের মতো সে ভ্যাভ্যা করে কাঁদতে পারে না। যদি পারত তাহলে ছোট বোনটার জন্য সে প্রাণ ভরে কাঁদত। সে এগিয়ে শুদ্ধর মুখে লোকমা দিল, তবে কিছু বলতে চাইলেও বলতে পারল না। শুদ্ধ অনেক কষ্টে খাবার গিলে ওদের খেতে বলল। কেউ ঠিকঠাক খেতে পারল না, তবে দুই একবার মুখে দিয়ে রেখে দিল। এরপর চার ভাই বোন শুদ্ধর পাশ ঘেঁষে কাঁধে মাথা রেখে বসল। চুপ করে পাঁচ ভাই বোন তাকিয়ে আছে আইসিইউ রুমের দরজার দিকে। অপেক্ষা করছে কখন শীতল উঠে দৌড়ে এসে বলবে, হসপিটালে মানুষ থাকে নাকি? তোমরা আমাকে ওখানে রেখে এখানে কি শলা পরামর্শ করছো? যা করেছো বেশ করেছো, আবার প্রথম থেকে শুরু করো। কিন্তু আফসোস, সে আসবে না। উঠে আসার ক্ষমতাই তার নেই। সেভাবে বসে থেকে অনেকক্ষণ কেটে গেল। সারাদিন যেমন তেমন গেলেও সাম্য সৃজন শুদ্ধর হাত আঁকড়ে ধরে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছে। শুদ্ধ দুই হাত বাড়িয়ে দুই পাশ থেকে বুকে আগলে রাখল খুব যত্ন সহকারে। সেখানে যাওয়া আসা করতে থাকা নার্স ডাক্তাররাও মুগ্ধ হলেন তাদের ভাই বোনদের এমন ভালোবাসা দেখে। বেশ কিছুক্ষণ পর নার্স জানালো শীতলের হার্টবিট স্বাভাবিক হচ্ছে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তার জ্ঞান ফিরবে। সত্যি সত্যি তার জ্ঞান ফিরল। ছটফট করে খুঁজতে লাগলো শুদ্ধকে। বাড়ির সবাই একে একে দেখা করে গেল, তবে শীতলের চোখ খুঁজে চলেছে তার বিশুদ্ধ পুরুষকেই। যেই তার সাথে দেখা করতে গেছে তাকে জিজ্ঞাসা করেছে শুদ্ধর কথা। শুদ্ধ শুনল ঠিকই, তবে গেল না। সে যাচ্ছে না দেখে হাসান বলল, যাচ্ছিস না কেন? এতক্ষণ আমাকে টেনশনে আধমরা করে এখন ডাকলেই আমার যেতে হবে? যাব না আমি। এ কথা শুনে হাসান এবার হেসেই ফেলল। এদিকে রাত অনেক বেড়েছে, হসপিটালেও ভিড় বেড়েছে। ওটি কিংবা আইসিইউর সামনে এতজনকে রাখা সম্ভব হচ্ছে না। অন্যরা এই নিয়ে ঝামেলা করছে। পরে বাধ্য হয়েই ম্যানেজার শুদ্ধকে একথা জানালো। শুদ্ধ শুনে শারাফাত চৌধুরীকে বলল সবাইকে নিয়ে চলে যেতে। হাসান থাকবে, সায়ন থাকবে, কোনো সমস্যা হবে না। সায়নের কথা উঠতেই শারাফাত চৌধুরী বললেন, তা সে কোথায়? কি এমন রাজকার্য করে বেড়াচ্ছে যে বিপদের দিনেও ভাইয়ের কাছে এসে বসার সময় পাচ্ছে না? তাকে ডাকো, ডেকে বলো যেখানেই থাকুক এক্ষুনি যেন উপস্থিত হয়। ওনার কথা শুনে স্বর্ণ জানালো রাস্তায় আছে, চলে আসবে। যদিও মোটেও তা নয়, আসলে কথা বললেই কথা বাড়বে, তাই একথা বলে থামালো সে। তারপর শীতলকে আইসিইউ রুম থেকে ভিআইপি কেবিনে নেওয়া হলো। আরেক দফা সবার সাথে দেখা হলো শীতলের। শুদ্ধ আবার তাড়া দিতেই ওনারা যাওয়ার জন্য পা বাড়ালেও সিমিন চুপ করে বসে রইল শীতলের হাত ধরে। সবার যাওয়ার কথা শুনে শীতলের হাসিটুকু মুছে গেল। শক্ত করে মায়ের হাত আঁকড়ে ধরল। বড় মার দিকেও করুণ চোখে তাকালো। অনেক কষ্টে বরফ বুকে অনুরোধ করল তাকেও নিয়ে যেতে। এখানে একা থাকতে পারবে না, হসপিটালে থাকতে তার ভালো লাগে না। এসব অবান্তর কথায় সময় যাচ্ছে দেখে শুদ্ধ কেবিনে এলো। শীতলের দিকে না তাকিয়ে সবাই আরেকবার তাড়া দিল। শীতল বুঝল শুদ্ধ থাকবে।
তাই সে কোনো কথা বাড়ালো না, বরং সবার যাওয়ার পরপরই শুদ্ধর বুকে হামলে পড়ার অপেক্ষায় রইল। বাকিরা একে একে গেলেও সিমিন এখনও স্থির হয়ে বসে আছেন। মায়ের মন যেতে সায় দিচ্ছে না। ওনাকে বসে থাকতে দেখে তখন শুদ্ধ অন্যদিকে তাকিয়ে বলল, শরীর খারাপ করলে মাকে সামলাবে নাকি মেয়েকে? এর চেয়ে বাড়িতে যাওয়া উচিত। এ কথা শুনে সিমিন ফোলা চোখ তুলে তাকালে শুদ্ধ পুনরায় বলল, আমাকে বিশ্বাস করতে না পারলে থাকতে পারেন। আফটারঅল আমি পরের ছেলে, আপনার তো আর কেউ না, হতেও পারিনি কখনো। সিমিন আর কিছু বলতে পারলেন না, আঁচলে চোখ মুছতে মুছতে সবার সাথে বেরিয়ে গেলেন। শুদ্ধ একবার শীতলের দিকে তাকিয়ে নিজেও বেরিয়ে গেল। তারপর নার্স এলো স্যালাইন বদলে সেই স্যালাইনের ইঞ্জেকশন পুশ করে টুকটাক কথা বলল। শীতল জবাব দিল না, শুধু শুনেই গেল। কথা বলার মাঝে পূর্বের মেডিসিনের প্রভাবে চোখে আবার ঘুম নেমে এলো। শারাফাত চৌধুরীদের বাড়ি পাঠিয়ে কেবল কেবিনে প্রবেশ করল শুদ্ধ। সারাটা দিন সবাইকে চিন্তায় ফেলে আবারও শান্তির ঘুম ঘুমাচ্ছে বেয়াদবটা। তার জন্য কয়েক মিনিট একটু অপেক্ষা করাও গেল না। এ আবার নাকি খুব ভালোবাসে তাকে। মনে মনে এসব ভেবে সে কেবিনের দরজা আটকে এগিয়ে গেল শীতলের দিকে। বসল শীতলের শিওরে। তারপর শীতলের গালে এক হাত রেখে তাকিয়ে রইল এক দৃষ্টিতে। ইস, আদুরে মুখটা শুকিয়ে আছে, চোখের নিচে বিষণ্ণতার ছাপ। সে একটু এগিয়ে যত্ন করে আদর এঁকে দিল শীতলের কপালের ঠিক মাঝখানে। ব্যাঙাচি আজ তাকে দুর্বল করে দিয়েছে। এতদিনের গড়া শক্ত খোলসটা নড়বড়ে করে দিয়েছে। সে কপালে কপাল ঠেকাতেই বেহায়া অশ্রু ঝরে পড়ল শীতলের বন্ধ চোখের পাতায়। কেঁপে উঠল শীতল, তবে সে চোখ খুলে তাকালো না। অন্য সময় হলে হয়তো খুব লজ্জা পেত, নতুবা খুশিতে লাফিয়ে উঠত। পরিস্থিতি এমন যে মেডিসিনের প্রভাবে এখন চোখ খুলে তাকাচ্ছেও না। তার এই নিশ্চুপতা সহ্য হচ্ছে না শুদ্ধর, তাই বিড়বিড় করে বলল, নীরবতাকে অস্ত্র করে আমার ভালো থাকার অধিকারটুকু কেড়ে নিস না ব্যাঙাচি। বিশ্বাস কর, আমার পুরো পৃথিবী থমকে গেছে। ফিরে আয়, আগের মতো চঞ্চলতা নিয়ে জেগে ওঠ। ভালোবাসি বলে একবার বুকে লাফিয়ে পড়। নিভিয়ে দে উত্তপ্ত আগুনের ন্যায় জ্বলতে থাকা অসহ্যকর যন্ত্রণা। এইটুকু বলতেই কেবিনের দরজায় নক পড়তেই শুদ্ধ থেমে গেল। পেছন ফিরে চোখ মুছে দরজা খুলে দেখল নার্স দাঁড়িয়ে আছে। সে ভ্রু কুঁচকে তাকাতেই নার্স জানালো তাকে এক্ষুনি ডাক্তার রুমে ডাকছে, জরুরি কথা বলবেন। শুদ্ধ পেছন ফিরে একবার শীতলকে দেখে কেবিনের দরজাটা চাপিয়ে দিয়ে নার্সকে বলল এখানেই থাকতে, সে না আসা অবধি যেন কোথাও না যায়। নার্স সম্মতি জানাতেই শুদ্ধ চলে গেল চারতলায়। যে ডাক্তার শীতলকে দেখছে উনি এখন আছেন চারতলায়। সে লিফটে ঢুকে যেতেই খোঁড়াতে খোঁড়াতে ইয়াসির প্রবেশ করল কেবিনে। শীতলের মুখ পানে তাকিয়ে দিকবিদিক শূন্য হয়ে রাগে হিসহিসিয়ে চেপে ধরল শীতলের গলা। অন্য হাতে চেপে ধরল নাক। আচমকা শ্বাস নিতে না পেরে ছটফটিয়ে উঠল শীতল। চোখ খুলে ইয়াসিরকে দেখে তার চোখের কোণ বেয়ে জল গড়াতে লাগল। তাকে কাঁদতে দেখে ইয়াসিরের হাতটাও থেমে গেল। সে শীতলের মুখটা আগলে ধরে আচমকা সারা মুখে একের পর এক চুমু এঁকে ব্যাকুল সুরে কাঁদতে লাগল। শীতল হতবাক হয়ে তাকিয়ে রইল। কোনো পুরুষ এভাবেও কাঁদতে পারে? আর কাঁদছেই বা কেন? এত অল্প দিনেও কাউকে এতটা ভালোবাসা যায়? বাসা কি সম্ভব? মাফিয়ারা নাকি নির্দয় নিষ্ঠুর, তাদের পাষাণ মনে কি ভালোবাসা জন্মে? তাকে এভাবে তাকাতে দেখে ইয়াসির শীতলের ক্যানোলা লাগানো হাতটা আলতো করে ধরল। তারপর সেই হাতে নিজের কপাল ঠেকিয়ে কান্নার স্বরে বলল, এই বাবুই, এত পাষাণ কেন তুই? তখন বুক কাঁপল না গুলির সামনে দাঁড়িয়ে যেতে? এত সাহস কোথায় পেলি হুঁ? কোন পাগলের মতো ওই শুদ্ধকে ভালোবাসিস? ওর জন্য মরতেও দ্বিধা করিস না? কই, আমাকে তো কেউ এভাবে ভালোবাসে না। কেন রে? আমাকে কি ভালোবাসা যায় না? কেন যায় না? আমার তো এই পৃথিবীতে কেউ নেই, কেউ না।
আমার জন্য কেউ গুলির সামনেও দাঁড়ায় না, আমাকে বাঁচাতে পাগলের মতো কাঁদেও না। ওই শুদ্ধর তো সবাই আছে, মা আছে, বাবা আছে, বাড়ি ভর্তি সবার ভালোবাসা পায় সে। না খেয়ে থাকলে ভাই বোনরা কৌশলে খাওয়ায় তাকে। কই, আমিও তো সারাদিন ধরে না খেয়ে আছি। কেউ তো ছোট ছোট হাতে আমার মুখের সামনে শুকনো রুটিও ধরল না। কেউ কেঁদে কেঁদে আদুরে সুরে বলল না, ভাইয়া খাও। শোন বাবুই, শুদ্ধর জন্য সবাই আছে, সব আছে। এতজনের মধ্যে তুই যদি না থাকিস ওর কিচ্ছু হবে না। বাবুই, পাখি আমার, ওকে ভুলে যা। করুণ করে হলেও আমাকে ভালোবাস, একটু, সামান্য একটু। আমার ভীষণ হিংসে হচ্ছে শুদ্ধকে, মেরে ফেলতে ইচ্ছে করছে। ও তোকে হসপিটালে নিয়ে এলো বলে সেটা ভালোবাসা হয়ে গেল। দেখ না, দেখ, আমিও গা ভর্তি জ্বর নিয়ে তোর কাছে ছুটে এসেছি। গুলি আমার পায়েও লেগেছে, ইচ্ছে করেনি সেটা বের করার। শুধু তোকে দেখতে সেই সকাল থেকে চাতক পাখির মতো অপেক্ষা করছি। একা একা ছটফট করছি তোর কষ্ট দেখে। আমারটা কি ভালোবাসা না? ভালোবাসা কোনটা? কাকে বলে ভালোবাসা? বল, বল না কিভাবে ভালোবাসতে হয়। তুই আমাকে শিখিয়ে দে না হয়, আমি সেভাবেই সেই নিয়মেই ভালোবাসবো তোকে। প্রমিস, সেই নিয়মের অবাধ্য হব না, একটুও না, এক ফোঁটাও না। এই যে আমাদের লাভগুরু সোয়াইব শুদ্ধ, ওইদিকে কই যাস? লিফট থেকে বেরিয়ে কয়েক ধাপ এগোতেই হাসানের গলা শুনে দাঁড়িয়ে গেল শুদ্ধ। হাসান এগিয়ে এসে হাসতে হাসতে শুদ্ধর কাঁধ চাপড়ে বলল, সোনা বাঁধানো কপাল রে ভাই তোর, নয়তো কেমনে কি, আমি দৃশ্যটুকু জাস্ট ভুলতে পারছি না। এই তোর ব্যাঙাচি। যাক, অবশেষে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া যে এখন সব ঠিকঠাক আছে। শুদ্ধ আপাতত সকালে সেসব ঘটনার ধার না ঘেঁষে ভ্রু কুঁচকে বলল, তোকে রেস্ট করতে পাঠিয়েছি, তুই এখানে কি করছিস? ঘুম আসছে না তাই পায়চারি করছিলাম। আমার কথা রাখ, আগে বল তুই এখানে কেন? তোকে না প্রেম করতে স্পেস দিয়ে এলাম। ডাক্তার ডেকেছে। ডাক্তার? কোন ডাক্তার? আলতাফ খন্দকার। হঠাৎ? জানি না, কি বলবে শুনতেই তো যাচ্ছিলাম। তুই শিওর? না মানে আমি কিন্তু পার্কিং লটে আলতাফ স্যারকে অনেক আগেই বেরিয়ে যেতে দেখেছি, কথাও হয়েছে আমার সাথে। আমি যতদূর জানি ওনার ভাবি সুইসাইড করেছে। আজ রাতে উনি হসপিটালে থাকতে পারবে না, এজন্য মুজাহিদ স্যারকে দায়িত্ব দিয়ে উনি ছুটেছেন ফেনীর পথে। এ কথা শুনে হাঁটতে থাকা শুদ্ধর পা আচমকাই থেমে গেল। তড়িৎ ঘাড় ঘুরিয়ে হাসানের দিকে তাকাতেই চোখাচোখি হলো। অতপর কিছু বুঝে দুই বন্ধু দৌড়ানো শুরু করল। তাদের মস্তিষ্কে ক্যাচ করেছে খারাপ কিছুর ইঙ্গিত। লিফটের আশা না করে সিঁড়ি দিয়েই নামতে লাগলো দ্রুত গতিতে। কেবিনের কাছে এসে দেখে রেখে যাওয়া নার্স আশেপাশের কোথাও নেই। কেবিনের দরজা টানতে গিয়ে দেখে ভেতর থেকে বন্ধ। শীতল তো তখন ঘুমাচ্ছিল, তাহলে কে লক করল? ভেতর থেকে গোঙানির শব্দ আসছে, পুরুষালী কণ্ঠস্বরও শোনা যাচ্ছে। হাসান শুদ্ধর দিকে তাকিয়ে আতঙ্কিত গলায় বলল, ভাই, ইয়াসির ভেতরে নাকি? ও কিভাবে? ওর গলায় তো মনে হচ্ছে। শুদ্ধ জবাব দিল না, বরং লাথি দিতে লাগলো কেবিনের দরজায়। হাসান নিজেও লাথি কষল দরজায়। পরপর লাথি দিতেই খুলে গেল দরজাটা। তারা কেবিনে ঢুকে দেখে ইয়াসির শক্ত হাতে চেপে ধরে আছে শীতলের গলা, আর উন্মাদের মতো সমানে চেঁচিয়ে বলে যাচ্ছে, কেন ভালোবাসবি না আমায়? হ্যাঁ, কেন বাসবি না? শুদ্ধর জন্য? ওকে, তাহলে তোরও বাঁচার দরকার নেই, মরে যা তুই। প্রয়োজনে তোর কবরে রোজ কাঁচা ফুল দেব, নয়তো তোর দেহকে মমি বানিয়ে আমার কাছে রেখে দেব। এ কথা বলে ইয়াসির হাতের বাঁধন আরও শক্ত করল। নিঃশ্বাস নিতে না পেরে শীতল কাটা মুরগির মতো ছটফটিয়ে যাচ্ছে। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে। শুদ্ধ ক্ষিপ্ত গতিতে ইয়াসিরের শার্টের কলার ধরে তার দিকে ঘোরালো।
তারপর কোনো দিকে না তাকিয়ে একের পর এক ঘুষি দিতেই লাগলো। হাতের কাছে কোনো কিছু না পেয়ে উন্মাদের মতো প্যান্টের বেল্ট খুলে মারতে লাগলো। ইয়াসির অনেক চেষ্টা করেও পারল না শুদ্ধের সঙ্গে। মার খেতে খেতেই তার নাজেহাল অবস্থা হলো। তবুও সে সমানে বলেই চলেছে, মুক্তি চাস না? মুক্তি পাবি না। এ কথা শুনে শুদ্ধর শরীরে যেন কেউ আগুন ধরিয়ে দিল। সে বেলটা ছুঁড়ে ফেলে চেয়ার তুলে মারতে গেলে হাসান চিৎকার করে শুদ্ধকে ডেকে উঠল। শীতল হাঁপড়ের মতো নিঃশ্বাস নিচ্ছে। চিৎকার শুনে শুদ্ধ চেয়ার ফেলেই ছুটে গেল শীতলের কাছে। শীতলকে বুকে আগলে নিয়ে বলতে লাগলো, শীতল, ভয় নেই, এই তো আমি। তোর কোথায় কষ্ট হচ্ছে? তাকা আমার দিকে, বল আমাকে। শীতল ধীরে ধীরে চোখ বুজে ফেলছে দেখে শুদ্ধ পাগলের মতো করতে লাগলো। বুকের সাথে চেপে ধরে কত কি বলতে লাগলো। গাল চাপড়ে ধরে ডাকতে লাগলো। অবস্থা বেগতিক দেখে হাসান চিৎকার করে ডাক্তারদের ডাকলো। কিন্তু এদিকে কেউ নেই বিধায় কেউ এলো না। অগত্যা সে দৌড়ে ইমার্জেন্সি বিভাগ থেকে ডাক্তার ডাকতে গেল। ধস্তাধস্তির এক পর্যায়ে শীতলের হাতের ক্যানোলাটা ছিটকে কোথায় যেন পড়েছে কে জানে। ক্যানোলা লাগানো হাত দিয়ে গলগল করে রক্ত বের হচ্ছে। গুলি লাগা হাতের ব্যান্ডেজে লাল রক্ত ভেসে উঠেছে। শীতল চোখ বড় বড় করে হাঁ করে নিঃশ্বাস নিচ্ছে। শীতল হঠাৎ শুদ্ধর হাতটা আঁকড়ে ধরল। হাঁপাতে হাঁপাতে অনেক কষ্টে উচ্চারণ করল, কষ্ট হচ্ছে, শ্বাস নিতে পারছি না। একথা বলতে বলতে নার্স ডাক্তাররাও ছুটে এলো। পেশেন্টের অবস্থা দেখে অক্সিজেন মাস্ক লাগিয়ে দিল। শীতল হাঁপুড়ের মতো শ্বাস নিতে লাগলো একের পর এক। হার্টবিট দ্রুত গতিতে ছুটছে। তার চোখের কোনা বেয়ে ঝরছে অশ্রুবিন্দু। বেশ কিছুক্ষণ পর শীতলের নিঃশ্বাস স্বাভাবিক হলো। সে অক্সিজেন মাস্কটা সরাতে গেলে শুদ্ধ বারণ করলে শীতল সেভাবেই কিছু বলল। তবে অস্পষ্ট হলো, বোঝা গেল না। কিন্তু সে কিছু বলার জন্য উতলা দেখে ডাক্তার নিজে বললেন কি বলতে চায় শুনতে। একথা শুনে শীতল মাস্ক সরালো ঠিকই, তবে কিছুই বলতে পারল না। বলতে গেলেই তার শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। শুদ্ধ নির্বাক। সে যেন বাকশক্তিও হারিয়েছে। নিশ্চুপ হয়ে তাকিয়ে আছে শীতলের মুখপানে। ডাক্তার যদি শীতলকে রেখে শুদ্ধর হার্টবিট চেক করত, তাহলে তাকেও বোধহয় পেশেন্ট বলে চিকিৎসার পরামর্শ দিতেন। তার এই নীরবতা শীতলের সহ্য হলো না। সে ফের হাঁপাতে হাঁপাতে বলল, আমাকে বাড়ি নিয়ে চলুন, নয়তো বাড়ির সবাইকে ডাকুন, নয়তো। সে আর পুরো কথা বলতে পারল না, তবে উঠে বসতে চাইল। তার হাত থেকে রক্ত ঝরছে দেখে নার্স রক্ত পরিষ্কার করছিল। শীতল হাত ছুটিয়ে নিয়ে শুদ্ধর বুকে আশ্রে পড়ে বলতে লাগল, আমার কাউকে দরকার নেই, কারো ভালোবাসার দরকার নেই, আমার শুধু আপনাকেই চাই, মানে শুধু আপনাকেই। আমি তো শুধু তোর, তোরই। থাম না, প্লিজ, দোহাই লাগে, একটু শান্ত হ। এতক্ষণ ডাক্তার দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল ওদেরকেই। মেয়েটা আঁকড়ে ধরে আছে ছেলেটাকে। বুঝতে বাকি রইল না মূল ঘটনা। তবে পেশেন্টের কন্ডিশন দেখে উনি বলতে বাধ্য হলেন, ইয়াংম্যান, যা চাচ্ছে সম্ভব হলে রাজি হয়ে যাও। ওর শারীরিক মানসিক দুটোই বাজেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। গুলির আঘাত, কারেন্টের শখের পরও বেঁচে আছে, এটাই তো শুকরিয়া। যতটুকু বুঝেছি ওর হার্টেও সমস্যা হচ্ছে, যার কারণে বারবার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। ওকে স্বাভাবিক করো, নয়তো যা লক্ষণ দেখছি হার্ট অ্যাটাক করতে পারে যখন তখন। কথা বলে উনি শীতলকে শান্ত হতে বললেন। কিন্তু শীতল শান্ত হওয়া তো দূর, শুদ্ধর বুকে মাথা ঠেকিয়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। পুনরায় অক্সিজেন মাস্ক তার মুখে ঢুকিয়ে দিল শুদ্ধ। সরাতে গেলে জোর করে ধরে মাথাটা বুকের সাথে চেপে ধরে রাখল। ওদিকে নড়লেই গুলি লাগা হাত ব্যথায় টনটন করছে। সে অস্পষ্ট সুরে বিড়বিড় করতে আছে। থামছে না দেখে শুদ্ধ আদুরে সুরে বলল, আমি তোর, প্রমাণ চাস? সকালটা হোক, সকালেই বিয়ে করব। শীতল শুদ্ধর বুকে মাথা ঠেকিয়ে অনবরত মাথা নাড়ল।
অর্থাৎ এখনই বিয়ে করবে। তাকে থামানো যাচ্ছে না দেখে ডাক্তার শুদ্ধকে কিছু বলে নার্সকে নিয়ে চলে গেলেন। শীতল রক্তমাখা হাতে হাউমাউ করে কাঁদতে লাগলো। তার কান্নার চোটে চোখের পানিতে শুদ্ধর বুকটাও ভিজে গেল। তখন শীতল অস্পষ্ট সুরে হাঁপাতে হাঁপাতে বলতে লাগলো, আমি আপনার বউ হব শুদ্ধ ভাই, এখনই হব, এই মুহূর্তেই হব। হয় আপনি আমায় এখনই বিয়ে করবেন, নয়তো আমাকে মেরে ফেলবেন। আপনি ছাড়া অন্য কারো অযাচিত স্পর্শ আমার শরীরে এসে লেগেছে। আমি সহ্য করতে পারছি না, আমি মানতে পারছি না। আপনার পবিত্র ছোঁয়ায় হয় আমাকে পবিত্র করুন, নয়তো আজই আমার কবর খোঁড়ার জন্য প্রস্তুত থাকুন। তাকে ব্যাকুল সুরে কাঁদতে দেখে শুদ্ধ কিছু বলার ভাষা খুঁজে পেল না। তারও চোখ জোড়া ছলছল করে উঠল। অসহায় লাগছে খুব। সে নিজে মেরে শীতলকে কাঁদালে তখন কষ্ট লাগে না। ইচ্ছে করে আরও মেরে বকে ব্যাঙাচিকে কাঁদাতে। কিন্তু সে ব্যতীত কারো আঘাতে যখন শীতল কাঁদে ইচ্ছে করে পুরো পৃথিবী ধ্বংস করে দিতে। সে এতদিন খুব করে চাইতো শীতল ভালোবাসা বুঝুক, সবার সামনে তাকে চাইতে শিখুক। একদিন সে শীতলকে বলেছিল একথা। আজ পরিস্থিতি এমন যে শীতলই ব্যাকুল হয়ে তাকে চাইছে, তার ব্যাঙাচি তাকে চাইছে। আর কিছু ভাবার সময় নিল না শুদ্ধ। শীতলের মাথাটা বুকে আগলে নিয়ে পকেট থেকে ফোন বের করল। কয়েকবার ঢোক গিলে নিজেকে সামলালো। প্রথমবার কল রিসিভ হতেই সে বলল, বাবা, বাবা, ঠিক আছো তুমি? হসপিটালে আসতে পারবে? কষ্ট করে হলেও এসো না বাবা, প্লিজ। তোমাকে যে আমার ভীষণ দরকার বাবা। কি হয়েছে শুদ্ধ? গলাটা এমন লাগছে কেন? শীতল মা ঠিক আছে? এসো বাবা, তাড়াতাড়ি এসো প্লিজ। ফোন কলে শুদ্ধর ভেজা কণ্ঠ শুনে সারাফাত চৌধুরী শোয়া থেকে হুড়মুড় করে উঠে বসলেন। কাঁচা ঘুম ভাঙায় চোখে ঝাপসা দেখছেন। নিজেরও শরীরটা ভালো না, হাত পা থরথর করে কাঁপছে। এখন রাত 2:30। রাত 11টার দিকে সপরিবারে সবাই বাড়ি ফিরেছিলেন, তাও শুদ্ধর কথায়। তখন শীতল একটু ভালো ছিল। তাহলে কি আবার খারাপ হয়ে গেছে? শুদ্ধ কাঁদছে কেন এভাবে? অকারণে কাদার ছেলে তো শুদ্ধ না। বিপদে না পড়লে দুই ছেলের কেউই কখনো এভাবে ডাকে না। সারাফাত চৌধুরী যেভাবে ছিলেন সেভাবেই গাড়ির চাবি নিয়ে নামতেই পা সরকে গেল। আসবাবপত্রে ব্যথা পেলেন। ব্যথা গিলে কল কেটে রুমের বাইরে আসতেই দেখে কেউ কেউ জেগে আছে। ওনাকে এভাবে আসতে দেখে সিতারা, সিরাত, সিমিন, সাফওয়ান চৌধুরী কিছু বলার আগেই উনি বললেন হসপিটালে যাচ্ছে। একথা শুনে ওনারাও তড়িৎ উঠে দাঁড়ালো। এত রাতে যাচ্ছে মানে আবারও কিছু ঘটেছে। সারাফাত চৌধুরী মানা করলেও কেউই শুনলেন না, বরং শখস্বর্ণকে ঘুমন্ত সাম্যসৃজনের দিকে খেয়াল রাখতে বলে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন সবাই। গেটে থাকা দারোয়ানকে আদেশ করে গেলেন চোখ কান খোলা রাখতে। ওদিকে শুদ্ধ সায়নকেও আসতে বলল একইভাবে। ভাইয়ের ডাক শুনে সায়নসহ তার সব বন্ধুরা হাজির হলো হসপিটালে। হাসান বেরিয়ে গেছে কাজী ডাকতে। বেরিয়েছে ঠিকই, কিন্তু এত রাতে কাজী পাবে কোথায়? অগত্যা অর্কদের জানাতেই তারা গেল কাজী অফিসের সামনে। সাইনবোর্ডে থাকা ফোন নাম্বারটুকে কল দিতে থাকলো অনবরত। কাজী অফিসের বিল্ডিংয়েই থাকতেন কাজী। সবাই মিলে গিয়ে এক প্রকার চ্যাংদোলা করে তুলে গাড়িতে নিয়ে বসালো। বেচারা কাজী ভয়ে টু শব্দ করতে পারলেন না, কারণ ছেলেগুলো ভদ্রবেশের হলেও সব কটার মুখ দেখে মনে হচ্ছে এরা হাসতে জানে না। ভুলভাল কিছু বললেই ভবলীলা সাঙ্গ করে দেবে। অগত্যা উনি চুপ করে মনে মনে দোয়া পড়তে শুরু করলেন। এদিকে ইয়াসির উঠে বসে তাকিয়ে আছে মেঝের দিকে। শীতলের বলা প্রতিটা কথাই তার কানে ঢুকেছে। তার ছোঁয়া এত জঘন্য, শুধু ছুঁয়েছে বলেই সে এভাবে বলতে পারল। সে তো ছোট থেকে দেখে বড় হয়েছে চুমু খাওয়ার ব্যাপারটা খুব কমন। নারী পুরুষের দৈহিক ব্যাপারটাও খুবই নর্মাল। যেখানে সে শীতলকে 2বার চুমু খেয়েছে, নোংরা স্পর্শ করেনি, তাও এত ঘৃণা।
এদিকে শারাফাত চৌধুরীরা পৌঁছে শুদ্ধকে কেবিনের বাইরে না দেখে সকলে কেবিনে ঢুকতেই হতবাক হয়ে গেলেন। কারণ কেবিনে শুধু শীতল না, মাফিয়া কিং ইয়াসির খানও উপস্থিত রয়েছে। রক্তাক্ত অবস্থায় এখনও সেভাবেই বসে আছে। তাকে রাখার কারণও আছে যদিও। বিশেষ করে শুদ্ধ চাচ্ছে তার সামনেই ওদের বিয়ে সম্পূর্ণ করতে। শীতলের বেহাল দশা আর ইয়াসিরকে দেখে বড়দের ঘটনা বুঝতেও দেরি হলো না। তবে শুদ্ধর থমথমে মুখ দেখে কেউ কিছুই বললেন না, নীরবেই মেনে নিলেন। শারাফাত চৌধুরী নিজেই শাহাদাত চৌধুরীকে কল করে ঘটনাটা জানালেন। ভিডিও কলে উনিও উপস্থিত থাকলেন। তখনই কাজী নিয়ে অর্করা এলো। শীতল মাথায় ওড়না দিয়ে বালিশে হেলান দিয়ে আধশোয়া হয়ে আছে। শুদ্ধ তার পাশে বসা, বাকিরা কেবিনে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়ানো। কাজীকে আদেশ করতেই উনি লেখালেখি সেরে বিয়ে পড়ানো শুরু করলেন। প্রথমে শীতলকে কবুল বলতে বললে খুব একটা সময় নিল না শীতল। এই কয়দিনে হাঁপিয়ে গেছে সে এবার স্বাভাবিকভাবে বাঁচতে চায়। শুদ্ধর সহধর্মিণীর পরিচয়ে নিজেকে পরিচিত করতে চায়। তাছাড়া সে বুঝে গেছে বিয়ে ছাড়া ইয়াসির সহজে তার পেছন ছাড়বে না, তাদেরকে ভালো থাকতেও দেবে না। মনে মনে একথা ভেবে সে মনকে শান্ত করে অঝরে কাঁদতে কাঁদতে শুদ্ধর নামে কবুল পড়ল। শুদ্ধকে কবুল বলতে বলায় ইয়াসির ফুঁসে উঠল। উঠে দাঁড়িয়ে হাতের কাছে থাকা ফ্লাওয়ার ভাস ছুঁড়ে মারল শুদ্ধর দিকে। সেটা গিয়ে নিখুঁতভাবে লাগল শুদ্ধর কপালে। সঙ্গে সঙ্গে শুদ্ধর ভ্রু কেটে রক্ত গড়াতে লাগল। অর্ক সায়নরা হুঙ্কার ছুঁড়ে তাকে মারতে গেলে শুদ্ধ ওদের থামিয়ে দিল। কেউ তার দিকে এগোতে গেলে শুদ্ধই সরিয়ে দিল তার কাছ থেকে। তারপর সে ইয়াসিরের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের হাসি হেসে শীতলের চোখে চোখ রাখল। সুস্পষ্ট সুরে 3 বার কবুল বলল। তাকে কবুল বলতে দেখে ইয়াসির হঠাৎ চিৎকার করে বলে উঠল, তুমি আজও আমার পাশে দাঁড়ালে না বাবা, আজও না। অথচ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে শীতলকে আমার হাতে তুলে দেবে। শুধু তোমার কথার ভিত্তিতে আমি বাংলাদেশে ফিরেছিলাম। দিনের পর দিন পড়েও ছিলাম তোমার কথা বিশ্বাস করে। তুমি আজও আমায় ঠকালে। সব জেনে বুঝে আমাকে কষ্টের সাগরে ডুবালে। তুমি থাকতে আজ আমি আবারও হেরে গেলাম। ওরা আমাকে আবার হারিয়ে দিল। তুমি প্রমিস রাখতে পারো না বাবা। ইউ আর লায়ার, ইউ আর লায়ার বাবা। আই জাস্ট হেট ইউ, আই জাস্ট হেট ইউ বাবা। ইয়াসিরের চিৎকার করে বলা কথাগুলো শুনে সকলে হতবাক। উপস্থিত সকলে একে অপরের মুখ চাওয়াচাই করছে। ইয়াসির কাকে বাবা বলছে? কে তার বাবা? এখানে বাইরের কেউ নেই তাহলে? এদিকে তার কথা শুনে হতবম্ব চোখে তাকিয়ে আছেন শারাফাত চৌধুরী। আপাতত বাকহারা তিনি। ওনাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ইয়াসির পুনরায় ডাকল, পুনরায় নিজের রক্তকে জিতিয়ে দিলে তুমি। একবার কি আমাকে জিতাতে পারতে না? চৌধুরীদের রক্ত নই বলে এত অবহেলা? আমার মম বেঁচে থাকলে এ কাজ করতে পারতে? এ কথা শুনে শারাফাত চৌধুরী চোখ বন্ধ করে নিলেন। এই ডাকটা শোনার জন্য একটা সময় অনেক অপেক্ষা করতেন। কতবার ছেলেটাকে কাছে ডেকেছেন বাবা ডাক শোনার জন্য, একটু আদর করার জন্য। কিন্তু এই ছেলে ওনাকে দেখতে পারত না, ওনার উপস্থিতিও সে সহ্য করতে পারত না। যদিও এর বিশেষ কারণ রয়েছে। ইলিয়ানা মানে ইয়াসিরের আপন মায়ের সঙ্গে একদা একসময় সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। তখন তিনি সবে নিজের ব্যবসা দাঁড় করিয়েছেন। কাজের সূত্রে নানান দেশে যেতেন। সেবার ব্যবসায়ী কাজে সুইডেনে গিয়ে পরিচয় হয়েছিল ইলিয়ানা খান নামের এক অপরূপ সৌন্দর্যের অধিকারী বিদেশিনীর সাথে। সে বিদেশি ছিল, মুসলিম এবং খান বংশের মেয়ে। তার মামাবাড়ি বাংলাদেশে হলেও আগ্রহ করে বাংলাদেশে আসেনি কখনো। ইলিয়ানা পেশায় বিজনেস উইমেন। তার স্মার্টনেস, কথার ভঙ্গি, চালচলন, বুদ্ধিমত্তা নজরে পড়ার মতো। ইয়াসিরের মতো সেও ছিল নীল চোখের অধিকারী। এই চোখের মোহে তিনিও পড়েছিলেন। যদিও তখন তিনি টকবগে সুদর্শন এক যুবক। অ্যাটিটিউড ছিল শুদ্ধর মতোই নজরে পড়ার মতো।
তবে তিনি শুদ্ধর মতো এত রুড কখনোই ছিলেন না, জেদি ছিলেন না, রাগের দিক থেকে শুদ্ধ এগিয়ে। তো ইলিয়ানার সঙ্গে এক এক প্রজেক্ট নিয়ে কাজ করতে করতেই মেয়েটা কখন যেন ওনার মনে জায়গা করে নিয়েছিল। ভালো লাগা এক পর্যায়ে ভালোবাসায় রূপ নেয়। অনেক ভেবে উনি কথাটা ইলিয়ানাকে জানানোর পর জানা যায় ইলিয়ানা ডিভোর্সি, এক ছেলের মা সে। তার ছেলের নাম ইয়াসির খান, ছেলের বয়স 12 কি 13। কথা জানার পরও ওনার কোনো আপত্তি ছিল না, কারণ উনি জীবনে সৎ জীবনসঙ্গী চেয়েছিলেন, যার মাঝে নিজের ভালো থাকা খুঁজে নিতে পারবেন, সব পরিস্থিতিতে যে ওনাকে শক্তি সাহস যোগাতে পারবে। কিন্তু সব জেনে ইলিয়ানা নিজেই তার প্রস্তাব নাকচ করে দেয়, ফিরিয়ে দেয় ওনাকে। তবু উনি হাল না ছেড়ে বোঝাতে থাকে ইলিয়ানাকে, এমনকি দেশে ফিরেও সরাসরি নিজের মা বাবাকে জানান। সব জেনে ওনারা অমত করেন, কারণ ওনারা কিছুতে একজন ডিভোর্সি মেয়েকে পুত্রবধূ করবেন না। এই নিয়ে নিবাসে অনেক দ্বন্দ্ব হয়। উনিও অফিস যাওয়া বন্ধ করে দেন, নিজেকে রুমবন্দি করে ফেলেন। পরে একদিন ভাবেন ইলিয়ানার কাছেই চলে যাবে, আর দেশে ফিরবেন না। কিন্তু রেডি হয়ে হন্য হয়ে খুঁজেও উনি ওনার পাসপোর্ট ভিসা খুঁজে পান না। পাসপোর্ট ওনার মা লুকিয়ে রাখায় উনি দেশের বাইরে যেতেও পারছিলেন না। তবে ইলিয়ানার সঙ্গে ওনার যোগাযোগ হতো, মাঝে মাঝে একটু আধটু কথা হতো। এভাবে কিছুদিন যাওয়ার পর হঠাৎ ওনার মা পাসপোর্ট ও ভিসা স্বেচ্ছায় ফিরিয়ে দেয়। নিজের মুখে বলেন ইলিয়ানার কাছে চলে যেতে। কথা শুনে উনি একাকার সমান খুশি বুকে নিয়ে ইলিয়ানার কাছে সুইডেনে যান। তবে যে ইলিয়ানাকে লাস্টবার দেখেছিলেন সেই ইলিয়ানা যেন কোথায় হারিয়ে গেছে। যে চোখের সামনে আছে সে ছিল ক্যান্সারের পেশেন্ট মাত্র, যার জীবনায়ু তখন নিভু নিভু পর্যায়ে। দেহের অবস্থাও ছিল বড়ই নাজুক। সেদিন উনি ইলিয়ানার হাত ধরে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কেঁদেছিল, আর ইলিয়ানা ছলছল চোখে তাকিয়ে হেসেছিল। কেন যে হেসেছিল কে জানে, হবে হয়তো তাকে ফাঁকি দিয়ে চলে যাওয়ার ধান্দা সফল হচ্ছে দেখে। সেদিন ইলিয়ানার অবস্থা দেখে বুঝেছিলেন ওনাদের যোগাযোগ হলেও ইলিয়ানা কখনো ভিডিও কলে কথা বলতো না কেন। উনি জোর করলে বলতো দেখলে নাকি কষ্ট বাড়বে, বেঁচে থাকা কষ্টসাধ্য হয়ে যাবে। কথা শুনে উনিও কিছুই বলতেন না, শুধু ছুটে যাওয়ার জন্য দিন গুনতেন। এলেনও ঠিকই, তবে স্বপ্নগুলো তখন মলিন। তবে যাওয়ার পর উনি ইলিয়ানার সঙ্গেই থাকতেন, কারণ ইলিয়ানা চেয়েছিল ওনার শেষ মুহূর্তে যেন উনিই পাশে থাকেন। কিন্তু সেটা ইয়াসির পছন্দ করত না। সে ওনাকে দেখতেই পারত না। দেখতে না পারার কারণ ইলিয়ানার মা কেন জানি ওনার নামে ইয়াসিরকে ভুলভাল বোঝাতো। সেসব শুনে ইয়াসিরও প্রচণ্ড রেগে থাকত। সুযোগ পেলে ওনাকে এটা ওটা দিয়ে আঘাত করত। তবু উনি কিছু মনে না করে বরং তাকে আদর করে কাছে ডাকতেন। এভাবে দিন যেতে যেতে ইলিয়ানার অবস্থা খারাপ হয়ে গেল। হসপিটালে অ্যাডমিট করলে ডাক্তাররা হাল ছেড়ে দিলেন। মারা যাওয়ার আগের দিন রাতে ইলিয়ানা হঠাৎ করে আবদার করল ওনাকে বিয়ে করার জন্য। উনিও রাজি হয়ে গেলেন। রুগ্ন প্রেয়সীর কথা রাখতে বিয়েটাও হলো ওনাদের। সেদিন ইলিয়ানা ইয়াসিরকে কাছে ডেকে খুব করে বোঝালো, আজ থেকে শারাফাত তোমার বাবা, মাই সান, আমার জান বাচ্চা। আমি মারা গেলে বাবা তোমাকে ভালোবাসবে, বুকে আগলে রাখবে। তুমি বাবাকে কখনো কষ্ট দিও না। যদি কখনো দেখো তোমার জন্য তোমার বাবা কষ্ট পাচ্ছে, তাহলে বাবার কষ্ট কমানোর চেষ্টা করবে। নিজে কষ্ট পেলেও তা বুঝতে দেবে না। বাবার সুখের সংসারে কাটা হবে না। কথা বলার পরও সেদিন ইয়াসির বলেছিল, ওনাকে আমি বাবা মানি না মম, বাবারা হয় সেলফিশ। আমার এক বাবা আমাকে ছুঁড়ে ফেলেছে, সমাজের চোখে তোমাকে ডিভোর্সি বানিয়েছে। হয়তো আমার জন্য তুমি বিয়েটা করলে যাতে আমি অভিভাবক পাই, কিন্তু আমার মনে হচ্ছে উনিও একদিন আমার কষ্টের কারণ হবে। উনিও একদিন আমাকে হার্ট করবে। আমি ততদিন ওনাকে বাবা ডাকবো না যতদিন আমার কথা মিলে না যায়। আমি সত্যি সত্যি হার্ট হব, সেদিন ওনাকে বাবা বলে ডাকবো।
তুমি থাকো বা না থাকো, ওই মানুষটাকে কথাটা মিলিয়ে নিতে বলো। ছেলের কথা শুনে রুগ্ন ইলিয়ানা সেদিন সারাফাতের হাত ধরে অসহায় সুরে কেঁদেছিল। ইয়াসিরকে দেখে রাখার জন্য কত অনুরোধ করেছিল, বিয়ে করে নতুন সংসার করার জন্য অনুমতি দিয়েছিল। এরপর সপ্তাহখানিক পর উনি মারা যান। ওনার হাত আঁকড়ে ধরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে ইলিয়ানা। ইয়াসির প্রাণহীন চোখে দেখতে থাকে মায়ের শেষ যাত্রা। এরপর ইলিয়ানা মারা যাওয়ার পর সারাফাত চৌধুরী ইয়াসিরকে দেশে আনতে চেয়েছিলেন। নিজের ছেলের কাছে নিজের শিক্ষায় বড় করতেও চেয়েছিলেন, কিন্তু ইলিয়ানার মা আসতে দেয়নি। কোনোভাবেই রাজি করানো সম্ভব হয়নি। বরং তিনি ইয়াসিরকে উস্কে দিয়েছিল যাতে উনি কোনো যোগাযোগ রাখার চেষ্টা না করে। মায়ের সাথে সম্পর্ক ছিল, মা নেই, সম্পর্কও শেষ। এরপর বাধ্য হয়েই উনি একাই দেশে ফিরে আসেন, কিন্তু ইয়াসিরকে বোঝান যেন যোগাযোগ রাখে, কিন্তু সে তা করেনি। ইচ্ছে করে যোগাযোগ বন্ধ করে দেয়। ইলিয়ানার মা ইয়াসিরকে নিয়ে লাপাত্তা হয়ে যায়। পরে সারাফাত হন্য হয়ে খুঁজেও কোনোভাবেই তার হদিস পান না। যারা চেনা পরিচিত ছিল তারাও কিছু বলতে পারে না। এভাবে হঠাৎ ইয়াসির ইচ্ছে করে হারিয়ে যায় ওনার কাছ থেকে। এদিকে তখন ছেলের অবস্থা দেখে সারাফাত চৌধুরীর মা বাবা পাত্রী খুঁজতে শুরু করেন। পরিকল্পনা ছিল বিয়ে দিয়ে ছেলেকে ঘরমুখী করে ফেলবেন, কিন্তু সারাফাত চৌধুরী মেয়ে দেখতে গেলে বলে দিতেন উনি বিবাহিত, ওনার একটা ছেলে আছে এবং প্রথম স্ত্রী মারা গেছে। একথা শুনে বিয়ে ভেঙে যেত। একথা রটেও গিয়েছিল যে সারাফাত চৌধুরী বিধুর, কিন্তু কে সেই বউ ছিল সেই কথা কেউ জানতে পারেনি। তাই সারাফাত চৌধুরীর বাবা একটু চালাকি করে রটিয়েছিলেন, ছেলে বিয়ে করতে চায় না তাই মিথ্যা বলে। বউ বাচ্চা দেখতে না পেয়ে সবাই সেটা বিশ্বাসও করেছিল। এরপর বছরখানিক পর সিতারার সঙ্গে বিয়ে হয়। সিতারাকে উনি নিজেই পছন্দ করে বিয়ে করেন। সেসব দিন অনেক আগেই অতীতের নামে দলিল হয়েছে, কিন্তু আজকের পরিস্থিতি সেটা না চাইতেও অনেক কথা মনে করিয়ে দিচ্ছে। পূর্বের স্মৃতিকথা স্মরণ করে উনি এবার তাকালেন সিতারার দিকে। নিশ্চুপ হয়ে সিতারাও তাকিয়ে আছেন স্বামীর মুখের দিকে। মুখ দেখে বোঝার উপায় নেই ভেতরকার ঝড়। তবে ইয়াসিরের কথা শুনে উনি এক পা দুই পা করে এগিয়ে এলেন। মন দিয়ে দেখলেন ইয়াসিরের মুখের গঠন। ইলিয়ানার মুখের সাথে বেশ মিল আছে ইয়াসিরের। উনি এবার মুখোমুখি দাঁড়িয়ে সরাসরি জিজ্ঞাসা করলেন, তোমার আবদার মেটানো সম্ভব নয় ইয়াসির? যাকে চাও সে কিছুক্ষণ আগে চৌধুরী বাড়িরই পুত্রবধূ হয়েছে। ওর দিকে চোখ তুলে তাকানো তোমার জন্য হারাম। এখন কি চাও তুমি? সারাফাত চৌধুরীর ছেলের স্বীকৃতি নাকি অন্য কিছু? স্বীকৃতি ছাড়াও বেঁচে আছি। সম্পত্তি কি আমার কম আছে? আপনার স্বামীর থেকে জীবনে প্রথমবার যেটা চেয়েছি সেটা দিতে পারিনি। উনি বুঝিয়ে দিয়েছেন আমি পর। মুখে যতই ছেলে ছেলে করে দরদ দেখাক, দিন শেষে আমি পর। সারা জীবন পরই থাকব। এজন্যই তো আশা ভরসা দেখিয়ে আপন ছেলেকে জিতিয়ে দিয়েছে, প্রাপ্তি তুলে দিয়েছে নিজের ছেলের হাতে। অথচ কমাস আগে যখন অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের যোগাযোগ হলো, আমাকে বলেছিলেন মাফিয়াগিরি মেয়েবাজি যদি ছাড়ি তবে আমাকে চৌধুরী বাড়ির সবচেয়ে সুন্দর ফুলটা দেবে। সেই আশাতে আমিও ভেবেছিলাম ফুলটা আমার। স্বর্ণের দোহাই দিয়ে সব কমিয়ে দিয়েছিলাম, আর স্বর্ণ ছিল তো অজুহাত মাত্র, চৌধুরীর আরেক পুত্রকে খেলানোর মাধ্যম। অনেস্টলি বলছি, শুরু থেকেই শীতলের প্রতি দুর্বল ছিলাম আমি, নয়তো প্রথমবার কিডন্যাপের সময়ই তাকে শেষ করে দিতাম। অনেকক্ষণ ধরে ইয়াসিরের আবোল তাবোল কথা শুনে সায়ন এবার ফুঁসে উঠল। এসব আবোলতামি কথাবার্তা সহ্য হচ্ছে না তার। সে বাবার দিকে একবার তাকিয়ে সরাসরি প্রশ্ন ছুড়ল, ও কি বলছে? তুমি ওর বাবা? সারাফাত চৌধুরী অস্বস্তিতেও পড়লেন না, মুখ কাঁচুমাচুও করলেন না, বরং সকলের সামনে দৃঢ়কণ্ঠে বললেন, হ্যাঁ, আমি ওর বাবা। ও হচ্ছে এক বিশেষ মানুষের দেওয়া আমানত। শুদ্ধ সায়ন বাক হারিয়ে হতবম্ব চোখে তাকিয়ে রইল।
এই ঘটনা জানতো না তারা, শুধু জানতো তাদের বাবা কাউকে খুব ভালোবাসতো, সে অসুখে মারা গেছে। কিন্তু না, তাদের বাবারও অতীত ছিল, সে ঘরের সন্তান ছিল এবং সেই সন্তান ইয়াসির খান। শুদ্ধ নির্বাক থাকলেও কেন জানি সায়ন সেটা মানতেই পারল না। সে চেঁচিয়ে উঠে বলল, মশকরা মারা আমাদের সাথে? এত বছর পর আরেকটা ছেলে উদয় হলো কোথা থেকে? মানে বুড়ো বয়সে ভীমরতি? আর করলেই আমরা মানব কেন? কে না কে তাকে নাকি? সায়নর কথা শেষ করার আগেই সিতারা ছেলের গালে আচমকা থাপ্পড় বসিয়ে দিলেন। আরেক দফা চমকে উঠল সবাই, কারণ চৌধুরী নিবাসে কেউ কোনো সন্তানের গায়ে এভাবে হাত তোলে না। সিমিন মাঝে মাঝে শীতলকে মারলেও সিতারা কখনোই এমনটা করেন না। আজ উনি মারল দেখে সিরাত এগিয়ে এসে সিতারাকে সরাতে গেল, কিন্তু সিতারা নড়ল না, বরং আঙুল তুলে সায়নকে কড়া কণ্ঠে জবাব দিল, খবরদার, ওই মানুষটার সঙ্গে উঁচু কণ্ঠে কথা বলবি না। শুনতে পেলি, ভুলেও আঙুল তুলবি না, নয়তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। সায়ন মাথা নিচু করে নিল। সায়নের মাথা নিচু দেখে স্বর্ণ এসে দাঁড়ালো তার পাশে। মুখে কিছু না বললেও অপলক তাকিয়ে রইল সায়নের মুখের দিকে। সিতারা বলে সামনের মানুষটা বেঁচে গেল, নয়তো অন্য কেউ হলে সেও পাল্টা আঘাত করতে দুইবার ভাবত না। তখন শুদ্ধ এগিয়ে এলো, সরাসরি প্রশ্ন ছুড়ল সিতারার দিকে। আমরা কেউ উঁচু কণ্ঠে কথা বলবো না, আঙুলও তুলব না, প্রশ্নও করব না। তাহলে যেটা হচ্ছে সেটা হতে দেব, কিন্তু সেটা মানা আমাদের পক্ষেও সম্ভব না। তাহলে এখন আমাদের ত্যায্য করবে, যাকে গর্ব করে ছেলের পরিচয় দেওয়া হচ্ছে? এতদিন কেন দিল না? এতদিন কি তোমাদের বিবেকবোধ জাগ্রত ছিল না? ওনার সোকল ছেলেই বা কেন এতদিন আমাদের চোখের ঘুম হারাম করেছে? কুকুরের মতো দৌড় পাড়িয়েছে? কেন বারবার আমাদের পরিবার ভাঙার চেষ্টা করেছে? এসব প্রশ্নের উত্তর কে দেবে তাহলে? শুদ্ধ থাম। মেরে ধমকে সায়নকে থামাতে পারলেও শুদ্ধকে থামাতে পারবে না, তা তুমিও জানো, আর আমিও। আর যেখানে শীতলের কথা উঠেছে, সেখানে থামার প্রশ্নই আসে না। চেষ্টা করে দেখো থামাতে পারো কি না। তাছাড়া কে কার প্রাক্তন, কে কার ছেলে, এই হিসাব বাড়িতে গিয়ে করো। রঙের আলাপ করতে কাউকে ডাকিনি। এটা একটা পেশেন্টের কেবিন, কারো পুরনো হিসেব কষাকষির আদালত নয়। শুদ্ধ কথাগুলো বলল ঠিকই, তবে তার দৃষ্টি ছিল বাবার দিকে। শারাফাত চৌধুরী দুই ছেলের অভিমানী মুখ দেখে মৃদু হাসলেন। ইয়াসির শুধু বাবা বলায় ছোটদের মতো অভিমান করছে নাকি তারা? এখন কি বলবে, তুমি শুধু আমাদের বাবা, আর কারো বাবা না? আর কদিন পরে যারা নিজেরাই বাবা হবে, তাদের কাছে এমন অভিমান কি মানায়? তাদের পরিস্থিতি বিবেচনা করে উনি ইয়াসিরকে কিছু বলার আগেই ইয়াসির শীতলের দিকে এগিয়ে গেল। শীতলের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলল। পুরো কেবিনে ঝড় বয়ে যাচ্ছে আর বাবুই পাখিটা ঘুমাচ্ছে। কি সুন্দর লাগছে দেখতে। পৃথিবী উল্টে যাক, তার কাছে ঘুমটাই যেন আগে। নয়তো এই পরিস্থিতিতে কোনো সুস্থ মানুষ ঘুমাতে পারে, ঘুম ধরা দেয়? কিছুক্ষণ আগেই শুদ্ধর নামে কবুল পড়ে তাকে অর্ধমিত করে শান্তির ঘুম ঘুমাচ্ছে পাজিটা। মনে মনে একথা ভেবে সে শীতলের ঘুমন্ত মুখটা ছুতে গেলে শুদ্ধ খপ করে তার হাতটা ধরে ফেলল। বাধা পেয়ে ইয়াসিরের হাসি বিলীন হয়ে গেল। শুদ্ধ রাগে থমথম করা মুখের দিকে তাকিয়ে সে আর কথা বাড়াল না। শীতলের মুখের দিকে তাকিয়ে রইল। তারপর মাথা নিচু করে যাওয়ার জন্য দরজার কাছে যেতেই শারাফাত চৌধুরী বললেন, বাড়ি চলো, আমাদের কথা এখনও শেষ হয়নি। রুচি নেই। ইয়াসির কথা শোনো। শারাফাত চৌধুরী, আপনার সঙ্গে আমার সম্পর্ক কখনোই ছিল না, আর যা ছিল আজকে তা পুরোপুরি শেষ। তবে বেঁচে থাকলে আপনার লাশ কাঁধে নিতে আমি আবার আসব। একথা শুনে সায়ন চোয়াল শক্ত করে তাকালো ইয়াসিরের দিকে। বাবাকে নিজে দুটো কথা বললেও কেউ হাবিজাবি বললে মানতে পারে না সে। আজও পারল না, তাই থমথমে সুরে বলল, লাস্টবার বলছি,
মুখ সামলে কথা বল। বলবো না। অনেকক্ষণ ধরে ইয়াসিরের আবোল তাবোল কথা শুনলেও এবার আর ধৈর্য রাখতে পারল না সায়ন। তেড়ে ফুঁড়ে ছুটে গিয়ে মারতে ঘুষি তুলল, গালিও দিয়ে বসল অভ্যেসবশত। ইয়াসির তখন খপ করে সায়নের হাত ধরে কয়েক পা এগিয়ে এলো। সায়নের চোখে চোখ রেখে সে মুখোমুখি দাঁড়ালো। তারপর সায়নের শার্টের কলার ঠিকঠাক করে 2 কাত চাপড়ে বলল, খান্ডা জানোয়ার হলেও চৌধুরীদের মতো রক্তে বিষ নিয়ে ঘোরে না। এতদিন পরিবার পরিজন ছাড়া একাই বাঁচতে পেরেছি, বাকি জীবনও পারব। আর তুই এত লাফালাফি করিস না, তোকে এসব সাজে না। কি সাজে না সাজে তুই ঠিক করে দিবি, প্রয়োজনে তাই দেব। এইটুকু বলে সে থামল। তারপর নিচু স্বরে সায়নের কানে কানে বলল, তোদের কিছু না থেকেও তোরা পূর্ণ, আর আমার সব থেকেও আমি শূন্য। আসি তাহলে। একথা বলে যেতে গেলে সায়ন তাকে যেতে বাধা দিয়ে বুকের কাছটার কলার খাবলে ধরল। অগ্নিমূর্তি হয়ে আগুন ঝরা কণ্ঠে বলল, কি বললি? ঝেড়ে কাশ। সহ্য করতে পারবি না। আমি না পেয়ে পেয়ে আমার মাইন্ডে সেট হয়ে গেছে যে আমি কপাল পোড়া। আমার মতো তুই সহ্য করতে পারবি না। এর চেয়ে বেশি লাফাস না। বেশি লাফালে এর ফল ভালো আসবে না। আগাছা হয়ে আছিস চুপচাপ, তাই থাক। কথার মোড় অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে সাফওয়ান চৌধুরী দ্রুত এগিয়ে এলেন। তাদের দুজনকে 2 দিকে রেখে তিনি মাঝখানে দাঁড়ালেন। ওদের চুপ করতে বললেন, কিন্তু সায়ন থামলে তো। সে সাফওয়ান চৌধুরীকে সরিয়ে পুনরায় ইয়াসিরের মুখোমুখি দাঁড়াল। শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করল, কে আগাছা? তুই। গাঁজা কি খেয়ে এসেছিলি নাকি গিয়ে খাবি? এত পিনিক পাস কোথা থেকে? একথা শুনে ইয়াসির না চাইতো হেসে ফেলল। হাসি রোগে ধরল নাকি তাকে? আজ এত হাসি পাচ্ছে কেন তার? সায়নের মুখ দেখে হাসি যেন বেড়ে গেল তার। তাই হাসতে হাসতে বলল, শাহরিয়ার চৌধুরী, তুমিও আমার মতোই পরগাছা। তোমার শরীরেও চৌধুরীদের 1 ফোঁটা রক্ত নেই, তাই তোমারও বাড়তি চোপা সাজে না। এই একটা কথাই কেবিনের সবাইকে পুনরায় স্তব্ধ করে দিল। সিতারা চৌধুরী আগত ঝড় সামাল দিতে সায়নের পাশে দাঁড়ালেন। তবে কিছুই বলার সাহস হলো না, নিরুপায় হয়ে ডুকরে কেঁদে উঠলেন। অশ্রু চোখে মেঝের দিকে তাকিয়ে রইলেন। ছেলের চোখের দিকে তাকানোর সাহস হলো না। ইয়াসির আর দাঁড়ালো না, বরং শেষবার শীতলের দিকে তাকিয়ে বেরিয়ে গেল। নিজের বুকে আগুন জ্বলছে দেখে বাকিদের বুকেও লাভা ঢেলে দিয়েছে। তাছাড়া সত্যের পাহাড় যখন ধসে গেছে তখন সব সত্যই বেরিয়ে আসুক। বারে বারে আঘাত পাওয়ার চাইতে একবারে আঘাত পাওয়া ভালো নয় কি?